এই যে বিউটি পার্লার গাড়ি সাজাইয়া শুরু হইতেছে কত ঋতুরানী এখানে আসে এখানে আসে এখানে আসে এখানে আসে। এই যে বৌমা তোমার শাশুড়ি কত সুন্দরী তুমি কও, তারে তুমি আরো সুন্দরী কইরা দিবা। আমার মা তো এমনি রূপসী, তাই না মা? বলো 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 বলো। ছাড় তো, মাকে আর তেল মারতে হবে না। হ্যাঁ, তোমার বইয়ের কোনো ব্যাপারে আমি থাকবো না আর কোনো বাধাও দেবো না। রঙ্গন সাইড হয়ে যাও। বলি এত কইরা কইতাছে যে তোমার এই সুন্দরী কইরা সাজাবো, এটা তোমার ইচ্ছা নাই? ঠিক আছে, কোনো ব্যাপার নাই ঋতুরানী, আমি সাজুম, আমি সাজুম, একেবারে শাহজাহানের মতো সাজুম, রাজপুত্রের মতো সাজুম। আচ্ছা উদয়, তুমি কি সাজবে বলো তো? সবকিছুর একটা সীমা আছে। ওই যে রাইক যে ওই শশা চোখে দিয়ে চোখ বন্ধ করে চুপ করে বইরে থাকে, ওই রকম করে রাজপুত্র শাহজাহান সাজুম। শাহজাহানের মতো সাজো। মল্লিকা, ওই তোমাদের কি ওই ফেস প্যাক না কি হয় তোমার শ্বশুরের মুখে লাগাও তো দেখি। আমিও দেখতে চাই উদয় আর কি কি করতে পারে। সবকিছু সীমা একেবারে ছাড়িয়ে যাচ্ছে। দেখো আমি একজন তবলা বাদক, আমি স্টেজে স্টেজে যাই, আমার এই টিভিতেও দেখাইছে, এবং তার সঙ্গে আজকাল আবার ওই রাইয়ের দৌলতে মোবাইলেও ঘুরি, সুতরাং আমার ত্বকের যত্ন লাগে। বাবা, আপনি আমাকে বলুন কি করতে হবে, আমি করে দিচ্ছি। যা খুশি কর। আপনাকে দিয়েই না হয় আমার পার্লারের প্রথম কাজটা শুরু হবে। আমি মনে করব এটাই আপনার আশীর্বাদ আমাদের উপর। ঋতুরানী কে? খারাপ খারাপ, আমার দেখা তোমার সাজানোর ইচ্ছা হইতেছে না? কাউ হইতেছে তো। লাভ নেই বাবা, মা কখনো মেনে নেবেন না। আরে বাবা, আপনি কষ্ট কেন পাচ্ছেন? আমি আপনাকে বলছি, একদিন আমার মা এই চেয়ারে বসে আপনার কাছে সাজবে, আমার কথাটা আপনি মিলিয়ে নেবেন। দাদা গো, দাদা, ও দাদা, দাদা, বাড়ির সামনে এত বড় একটা সর্বনেশে কাণ্ড ঘটে গেল, অথচ তুমি কিছু জানতেও পারলে না। কি হয়েছে এটা কি? হ্যাঁ, মল্লিকাকে দিয়ে ওই সুরমণ্ডলের লোকজন রূপটানের কাজ করাচ্ছে গো দাদা। কিসের কাজ? আলতা বউয়ের কাজ গো দাদা। আগেকার দিনে আলতা বউরা এসে বাড়ির মেয়ে বউদের সাজুগুজু করিয়ে দিত না, এখন তো তারা সব বড় বড় দোকান খুলেছে, সেইখানেই মেয়েদের সাজুগুজু করিয়ে দেয়। মল্লিকাকে দিয়ে ওরা ওই কাজ করাচ্ছে। বিউটি পার্লার নাকি বলে, তাতে কাজ নিয়েছে মল্লিকা? নিজেরা খুলেছে গো দাদা, নিজেরা। তুই নিজে দেখে এলি যে মল্লিকা এসব কাজ করছে? না গো দাদা, না, আমি নিজের চোখে কিছু দেখিনি। ওই পার্লার না কি যেন বললে, তার নাম দিয়েছে রূপসী। কয়েকটা মেয়ে বউ ওখানে যাচ্ছিল, তাদের মুখে শুনলাম। আমি যাচ্ছিলাম গীতা পাঠ শুনতে, গীতা পাঠ আমার মাথায় উঠলো দাদা, আমি ছুটতে ছুটতে তোমার কাছে চলে এলাম।
ছি 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 ছি, বাবা মা, বাড়িতে একই অনার সৃষ্টি। আগে হলে মোল্লারে কানে কথাটা তুলে দিলে ওই দেখে নিত, কিন্তু এখন মোল্লারা তো পাল্টে গেছে। সুরমণ্ডল যে এইভাবে প্রতিশোধ নেবে এ আমি কল্পনাও করিনি। আমার হাতের তৈরি নাতিকে ও বাড়ির মেয়ে একেবারে ঘোল খাওয়াচ্ছে, আর আমার নাতি বুঝতেও পারছে না। আমারই বিরুদ্ধে নিয়ে যাচ্ছে আমার নাতিকে। মুখ দেখাবো কি করে লোক সমাজে? দাদা, তুমি মল্লারকে চাপ দাও, বলো দাদুর মুখ রক্ষা করতে। সারাটা জীবন ধরে তুমি মল্লারের পেছনে কম পরিশ্রম করেছো, ওকে গড়ে পিঠে তুলে মানুষ করেছো। আজ দাদুর সম্মান ওকে রক্ষা করতেই হবে। আমি ওকে ডেকে আনছি। মল্লার, ওরে ও মল্লার, কোথায় গেলি তুই? মল্লার, এদিকে আয়, দাদু ডাকছে তোকে। আর একটা কথা মাথায় রাখিস, দাদুর কিন্তু শরীর মন কোনোটাই ভালো নেই। দাদু, কি হয়েছে স্পষ্ট করে বলবে? মোল্লার, তুমি কি দেখেছো মল্লিকা কি কাজকর্ম শুরু করেছে? ওর শ্বশুর বাড়ি ওকে দিয়ে কি করাচ্ছে জানো তুমি? ওরা কি করছে না করছে তা দিয়ে আমাদের কি দাদু? তুমি তো আজও মল্লিকার বিয়েটা মেনে নাওনি, ওকে ত্যায্য করেছো। তুমি নিজে তাকে বাড়িতে ফিরিয়ে এনেছিলে। সে এই বাড়িতে এসেছে অষ্টমঙ্গলায়। তারপরে আমার মানা না মানার গুরুত্ব কোথায়? সবাই তো জানে ও বাড়িতে যাতায়াত করে। সেক্ষেত্রে ও কি করছে আর না করছে সে দায়িত্ব মল্লিকার বাপের বাড়ির ওপরও পড়ে। কি করে সে বড় লোকের মেয়ে বউদের সাজাচ্ছে, কিন্তু আমাদের মুখ ছোট হচ্ছে মল্লার। দাদু, অত ভাবতে যেও না, মল্লিকা নিজের পথ বেছে নিয়েছে। কিন্তু আমার মান সম্মান তো এভাবে জলাঞ্জলি দিতে পারছি না মল্লার। এ বাড়ির একটা সুনাম আছে, লোক সমাজে একটা সম্মান আছে। এ বাড়ির মেয়ে বউরা ইচ্ছে মতো কাজ করতে পারে না মল্লার। সর্বনাশ, বাবা আবার মল্লারকে তাতাচ্ছে। মল্লাটার মাথা ঠিক থাকে না, আবার একটা কাণ্ড ঘটিয়ে না বসে। কি করবো ঠাকুর এখন আমি? রঞ্জাকে বলবো? রঞ্জাকে বলি। মল্লার চুপ করে বসে থাকবে? তুমি যদি দাদুর মোড়া মুখ না দেখতে চাও তাহলে যাও, যাও ওই জায়গা গিয়ে ভেঙে চড়ে দিয়ে শেষ। দাদু, তুমি কেন এরকম মৃত্যুর কথা বলো বলো তো? তুমি যে শুরু করেছো বউয়ের কথায়, তাতে দাদুর মৃত্যু ছাড়া আর কিচ্ছু হতে পারে না। দাদু, দাদু এভাবে বলো না। তুমি তো জানো তোমার জায়গাটা আমার কাছে কি। তাহলে দাদুর মানটা রক্ষা কর মল্লার। মণ্ডলের লোকেরা প্রতিশোধ নিচ্ছে, একটা উত্তর দে অন্তত।
দাদুর মৃত্যুর কথা শুনে মল্লার কি করে চুপ করে থাকবে বলো তো? না চেয়েও তো ওকে দাদুর কথা মানতেই হবে। রঞ্জা, রঞ্জা, একমাত্র তুমি কিছু করতে পারো, কিছু একটা করো রঞ্জা। আমার মল্লারটাকে আর নিচে নামতে দিও না গো। শাশুমা, আপনি কাঁদবেন না শাশুমা। এই সর্বনাশটা আমি হতে দেব না, আপনি ভাববেন না। মল্লারকে আমি যেভাবেই হোক আটকাবই। এই সামনেই পড়বে, দেখবি? তাড়াতাড়ি আয়। এই দেখ, এটা আমার বৌদির পার্লারের নাম, ছোট করেই খোলা হয়েছে। তোদের খুব পছন্দ হবে, দেখিস। হ্যাঁ, পছন্দ হবে না কেন? তোর বৌদি তো দারুণ সাজায়। হ্যাঁ, চল, আর দেরি করে লাভ নেই, আমি বলেই রেখেছি তোরা আসবি। আয়। আমি আর কি করতে পারি? দাদু এই ধরনের কথাবার্তা নিজের কানে শোনাও যায় না, দাদুর কথা অমান্য করতে পারি না। আমি জানি মল্লিকার পার্লার বন্ধ করা এত সহজ হবে না। রঞ্জা আবার চটে যাবে। উফ, কি করবো আমি? মল্লিকা, মল্লিক, এক্ষুনি যদি এই কাজ বন্ধ না করিস আমি কিন্তু সবকিছু ভেঙে চুড়ে দেবো। এই কাজ করতে আমাকে বাধ্য করিস না মল্লিকা, তোকে এই কাজ মানায় না। আমি তো একবার বারণ করেছিলাম তোকে। রঙনকে ডাক, ডাক। এখানে সবাই সাজতে এসেছে। আরে তাতে আমি কি করব? এদেরকে এখান থেকে যেতে বল। তোকে এই কাজের অনুমতি দিতে পারি না আমি। রাই, এখানে এসব কি হচ্ছে? না, কিছু হচ্ছে না। শোন না, তোরা আমার সাথে চল, আমার রুমে গিয়ে বসবি, কেমন? বৌদি, মল্লারদা, মল্লারদা, এইসব কি করছো তুমি? আজই তো পার্লারটা খোলা হলো, এইভাবে সবার সামনে এসে তুমি কি ধরনের ব্যবহার করছো? আমি তো তোমাকে বারণ করেছিলাম মল্লিকাকে দিয়ে এই কাজ করাতে, করিনি? আরে তোমরা কেন কেউ কথা শোনো না? জোর খাটানোর জন্য আমাকেই কেন আসতে হয়? আমি এসেছি এখানে সব ভেঙে চুরে ফেলবো বলে। আসতে হয়েছে, বাধ্য হয়ে আসতে হয়েছে। সব ভেঙে চুরে দেবে তো? তার আগে তোমায় আমাকে পেরোতে হবে। এক কাজ করো, তুমি বরং আমার মাথাটাই ভেঙে দাও, সেটাই বেস্ট হবে। রঞ্জা, সামনে থেকে সরে যাও। রঞ্জা, আমার মাথা ঠিক নেই। আরে দাদু এসব অপছন্দ করে, আমি তো বারণ করেছিলাম। আমি বারণ করেছিলাম কিনা বলো? মল্লার, এবার কিন্তু সত্যি একটা বোঝাপড়ায় আসতে হবে। তুমি হাত থেকে ওটা ফেলবে। রঞ্জা, তুমি এসবের মধ্যে কেন পড়ছো? আমি পারি না দাদুর কথা অমান্য করতে। আরে কেউ কাউকে শ্রদ্ধা করতেই পারে, কিন্তু তার মানে এটা নয় যে তার সমস্ত অন্যায় আবদারগুলো মেনে নেবে। ছোটকা মল্লিকাকে একটা পার্লার করে দিয়েছে। পণ্ডিতজির কি সমস্যা তাতে? কি অসুবিধা? কিসের মান সম্মান এত? আরে দাদু তো দাদুর মতো করেই ভাববে। দাদু যে কাজ পছন্দ করে না সেই কাজ কেন করবে মল্লিকা? আর রঙ্গন কেন তার বউকে দিয়ে রোজগার করাবে? আবার আবার তুমি রঙ্গন বাবুর নামে যা নয় তাই বলছো?
দাদা এতক্ষণ তুমি আমাকে বলছিলে, আমি কিন্তু চুপ করেছিলাম। সবকিছুর মধ্যে তুমি রঙ্গনবাবুকে কেন টেনে আনো দাদা? কেন বলো? দাদু যা বলেন সেটা কেন মেনে নাও? অন্যায় জেনেও সে কথা মেনে নাও। এতে বৌদির মনের অবস্থাটা কি হয় বোঝো না তুমি? ছাড়ো না মল্লিকা, যেই মানুষটা নিজের বোনের সেন্টিমেন্টটা বোঝে না, সে আমার সেন্টিমেন্ট কি করে বুঝবে? আরে ভুল তো আমারই। আমি যেই ভাবি যে মল্লার বসু মল্লিক পাল্টে যাচ্ছে, একটা মানুষের মতন মানুষ হয়ে উঠছে, ঠিক তখনই আমি বুঝতে পারি যে আমি আবার ভুল করছি। আর এখানে কেউ নেই যে আমার যন্ত্রণাটা বুঝতে পারবে। দাদুর কথা অমান্য করা সম্ভব নয়। দাদু নিজের মৃত্যুর কথা বললে, যে দাদু আমাকে ছোট থেকে নিজের মতো করে মানুষ করেছে, বসু মল্লিকদের মর্যাদা রাখার শিক্ষা দিয়েছে। আমি কি করে অমান্য করব সেই দাদুর কথা? তাই বলে দাদুর অন্যায় আবদারের জন্য বোনের ক্ষতি করবে? আরে কিসের ক্ষতি? আমি তো বারবার বারণ করেছিলাম এই কাজ করতে, সে কথা কানে যাচ্ছে না ওর। রঙ্গন মেনে নিতে পারছে না। এক মিনিট মল্লারদা, দেখো আমি ঝুট ঝামেলা করি না, তাই খুব একটা উত্তরও দিই না, কিন্তু একটা কথা আমি তোমাকে স্পষ্ট করে বলছি, মল্লিকা কোনোদিনও নিজের ইচ্ছে কিচ্ছু করেননি। কেন জানো? কারণ সেই সুযোগটা কোনোদিন উনি পাননি। তার মানে এটা নয় যে ওনার কোনো ইচ্ছে নেই, ওনার কোনো শখ নেই। ওনার ইচ্ছেও আছে, ওনার শখও আছে। আর আমরা চেষ্টা করি যাতে মল্লিকা সেই ইচ্ছেগুলো থাকে। আর হাজবেন্ড হিসেবে বলছি মল্লারদা, আমি মল্লিকা সেই ইচ্ছেগুলোকে পূরণ করব। মল্লিকার এই পার্লারটা স্বপ্ন। আমার বাবা ওনাকে এই পার্লারটা গিফট করেছেন, আর স্বামী হিসেবে আমার কর্তব্য ওনার পাশে থাকা, ওনাকে সাহায্য করা। এই কথাটার মানে মল্লার বসু মল্লিক বুঝবে না রে রঙ্গন। পণ্ডিতজির প্রতি আনুগত্য পালন করার জন্য ও যা খুশি তাই করতে পারে। এই কারণে আমি ওই বাড়ি ছেড়ে চলে এসেছিলাম। মল্লার, আমি জানি না তোমাকে বিশ্বাস করে আমাকে আর কতবার ঠকতে হবে। যাই হোক, পণ্ডিতজিকে তুমি কি বলবে সেটা একবার ভেবে নাও, কারণ এই পার্লারটা আমি তোমাকে ভাঙতে দেব না। এটা ভাঙতে হলে তোমাকে আগে আমার মাথা ভাঙতে হবে, আর সেটা তো তুমি করতে পারছো না। তাই পণ্ডিতজিকে গিয়ে তোমায় এটা বলতে হবে যে তুমি হেরে গেছো। দাদা তোমাকে আর কাউকে কিচ্ছু বলতে হবে না। দাদুকে যা বলার এবার আমি বলবো। রঙ্গন বাবু, রায়ের বন্ধুদেরকে একটু অপেক্ষা করতে বলুন, আমি আসছি। মল্লিকা, মল্লিকা কোথায় আছিস? দাদুর বয়স হয়েছে কিন্তু। মল্লিকা শোন, মল্লিকা। দাদা, ও দাদা, দাদা, দাদা গো, মল্লিকা আসছে। মেয়ের কি তেজ, আগে তো কখনো এমনটা দেখিনি। দাদু, তুমি আমাকে এখানে দেখে খুব আশ্চর্য হচ্ছ, আর সেটা হবারই কথা। কারণ এই বাড়িতে থাকাকালীন এর আগে আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে আমি তোমার সামনে দাঁড়িয়ে কথা বলবো। কিন্তু আজ আমার সেই সাহসটা হয়েছে, আর সেই সাহসটা আমি পেয়েছি আমার শ্বশুর বাড়ির জন্য। যা বলবার সোজাসুজি বলো। এই ধরনের ঔদ্ধত্য আমি সহ্য করি না।
মল্লিকা, মল্লার কি তোর দোকানে গিয়ে কিছু করেছে? দেখ, তোর দাদার কিন্তু কোনো দোষ নেই রে। মা, দাদা পার্লারে কিছু করতে পারেনি, বৌদি আটকে দিয়েছে। আর আমি আজকে এখানে পার্লারের কথা বলতে আসিনি, আমি এসেছি দাদুকে একটা কথা জানাতে। আমার শ্বশুর বাড়ির লোক তাদের জমানো টাকা দিয়ে ওই পার্লারটা আমাকে খুলে দিয়েছে। আর আমার শ্বশুর মশাই, তিনি প্রাইজে যে টাকাটা পেয়েছিলেন সেই টাকাটা দিয়ে পার্লারের জিনিসপত্র কেনা হয়েছে। আমার বাবা, তিনি কখনো ভাবেননি যে মেয়েদের কোনো শখ থাকতে পারে। কিন্তু আমার শ্বশুর মশাই সেটা ভেবেছেন। তাই আমি সবাইকে বলে রাখছি যে আমার ওই পার্লারের যদি কোনো ক্ষতি করার চেষ্টা তোমরা কেউ করেছো, তাহলে আমি কিন্তু কাউকে ছেড়ে দেব না। সেটা আমার দাদুই হোক আর দাদাই হোক।